বন্ধুরা, আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 1 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে এক ভাষা। দেখো এখানে বলা হয়েছে প্রাণী জগতে মানুষই একমাত্র প্রাণী যার রয়েছে সৃজন ক্ষমতা। মানুষ কেবল ভাবেই না, অন্যের কাছে তার ভাবনা প্রকাশের তাড়নাও আছে। অন্যের কাছে নিজের ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ভাষার উদ্ভব হয়েছে কি জন্য? আমাদের এখানে বলা হয়েছে যে মানুষই একমাত্র প্রাণী এই প্রাণী জগতে যার সৃজন ক্ষমতা রয়েছে, তাই না? আচ্ছা, মানুষ যে শুধুমাত্র ভাবে তা কিন্তুই না। সে যেমন ভাবে, ভাবার পরে তার মনের ভাব কিন্তু সে অন্যের কাছে প্রকাশ করার প্রয়োজন বোধ করে, তাই না? আচ্ছা, এবং এই যে অন্যের কাছে মনের ভাব প্রকাশ করার প্রয়োজন, হ্যাঁ, এই বোধ থেকেই কিন্তু পরবর্তীতে ভাষার উদ্ভব হয়েছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। আচ্ছা, বলা হয়েছে যে আমরা একজন আরেকজনের কাছে যে ভাব বিনিময় করি, এই ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ কিন্তু এক এক রকম ধ্বনি ব্যবস্থা গড়ে তুলেছে। আচ্ছা, আমাদের যে বিভিন্ন সমাজ রয়েছে, আমরা তো সবাই একসঙ্গে আমরা বসবাস করি না, তাই না? আমাদের কিন্তু সারা বাংলাদেশ জুড়ে আমরা কিন্তু অনেক জেলায় আমরা বসবাস করি, অনেক বিভাগ নিয়ে কিন্তু আমরা বসবাস করি, তাই না? এখন একজন মানুষ তার মনের ভাব একজন আরেকজনের কাছে প্রকাশ করার জন্য, হ্যাঁ, তারা কিন্তু বিভিন্ন ধরনের ধ্বনি ব্যবস্থা কি করেছে? গড়ে তুলেছে। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, মানুষ তার কণ্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়, তাই ভাষা। আচ্ছা, তাহলে ভাষা সম্পর্কে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মানুষ তার কণ্ঠ থেকে যে ধ্বনি বের হয়, হ্যাঁ, সেই ধ্বনির মাধ্যমে যখন তার অনুভূতি অন্যের কাছে সুন্দরভাবে সে বোঝাতে সক্ষম হয়, হ্যাঁ, সেই পদ্ধতিটাকে কিন্তু বলা হয় কি? ভাষা। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে যে ধ্বনি ব্যবহার করে আমরা একজন আরেকজনের কাছে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, সেটিকেই কিন্তু বলা হয় ভাষা। আচ্ছা, এরপরে বলা হয়েছে সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ে ভাষা একটি উন্নত মাধ্যম। আচ্ছা, এরপরে দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে মানব সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন গুহায় বসবাস করত, তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। আচ্ছা, বলা হয়েছে যে আমাদের যে মানব সভ্যতা, এই মানব সভ্যতার বিকাশে কিন্তু ভাষার অনেক বেশি ভূমিকা রয়েছে, তাই না? অপরিসীম ভূমিকা রয়েছে। আদিমকালে, হ্যাঁ, যখন মানে যে সময়ে মানুষ গুহায় বাস করত, সেই সময়েও কিন্তু মানুষ একজনের ভাব আরেকজনের কাছে প্রদান করতো, তাই না? মানে ভাব আদান প্রদান করতো। এবং তখন কিন্তু তাদের ভিতরে কোনো ভাষা ছিল না। তারা কিভাবে করে ভাব বিনিময় করতো? তাদের ভাব বিনিময়ের মাধ্যম ছিল হচ্ছে ইশারা, ইঙ্গিত, হ্যাঁ, এইগুলো হচ্ছে কিন্তু তাদের ভাব বিনিময়ের মাধ্যম ছিল। আচ্ছা, এরপরে বলা হয়েছে এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য। আচ্ছা, তার মানে যেহেতু তখন ভাষা হয়নি, এজন্য এগুলোকে কিন্তু ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করতো সেগুলো হলো, আচ্ছা দেখো, এবারে বলা হয়েছে যে আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যে সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে কী কী? দেখো, আমরা দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে ইশারা, ইঙ্গিত, খতে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। তার মানে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে কিন্তু একজন আরেকজনকে তার মনের ভাব বোঝানোর চেষ্টা করতো, তাই না? গতে বলা হয়েছে নাচ, ঘতে বলা হয়েছে চিত্র ইত্যাদি। আচ্ছা, তারপরে দেখো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে ইশারা, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র ইত্যাদি। এগুলো তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই সমস্ত কিন্তু অনেক সময় অনেক প্রশ্নে আমাদের আসে। আচ্ছা, এরপরে আরেকটু নিচে যদি চলে যাই, দেখো এখানে বলা হয়েছে সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা, আর এ থেকেই তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বাস করতে শুরু করলো, তখন সে বুঝতে পারলো যে কেবল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনি প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো। আচ্ছা, যখন সৃষ্টির শুরুতে, হ্যাঁ, যখন মানুষ
সেই সময় বসবাস করতো, তখন কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়ে কাজ করত। ঠিক আছে, মানে তারা একটা সময় বুঝতে পারলো যে আমরা আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করা দরকার এবং একসঙ্গে থাকা দরকার। আর যখন তারা একসঙ্গে একটি কাজ করতে যেত, তখন কিন্তু তারা কি করতো, তারা কিন্তু মনে করলো যে আমাদের একজনের মনের ভাব আর একজনের কাছে প্রকাশ করা খুব জরুরি, তাই না? এবং এই জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের ইশারা, ইঙ্গিত, হ্যাঁ, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করে একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করত, মানে একজনের মনের ভাব আরেকজনের কাছে প্রকাশ করার চেষ্টা করত। তো পরবর্তীতে যখন আরও সময় যেতে থাকলো, তখন কিন্তু একটা সময় মানুষের নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি এবং সাধনার মাধ্যমে তারা কিন্তু একটা সময় কি করলো, একটা সময় কিন্তু তারা ভাষা আবিষ্কার করতে সক্ষম হলো, তাই না? এবং ভাষা আবিষ্কার করার পরে এখন কিন্তু মানুষ তার মনের সমস্ত ভাব, হ্যাঁ, সম্পূর্ণরূপেই কিন্তু একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারে, তাই না? আচ্ছা, এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা সম্ভব হলেও কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। আচ্ছা, ইঙ্গিতের মাধ্যমে যদিও ভাবের আদান প্রদান করা হয়, কিন্তু তারপরেও আমরা যে কথা বলি, মানে যে ভাষা ব্যবহার করি, এই ভাষার মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হচ্ছে কি সবচাইতে উত্তম প্রক্রিয়া, এটি কিন্তু বলা হয়েছে। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবোধ্য ধ্বনি সমষ্টিকে। আচ্ছা, তাহলে আমরা বলা হয়েছে যে আমরা ভাষা বলতে কি বুঝি, বলা হয়েছে যে বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবোধ্য ধ্বনি সমষ্টিকে, অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে যে শব্দগুলো বের হয়, দেখো এগুলোর যে সমস্ত শব্দগুলো আমরা একজন আরেকজনকে বোঝাতে সক্ষম হই, হ্যাঁ, সেগুলোই হচ্ছে কি ভাষা। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ মুখবিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি ভাষা। আচ্ছা, এখানে বলা হয়েছে কি মানুষ তার ভাব প্রকাশ করার জন্য তার যে জিহ্বা, কণ্ঠ, ওষ্ঠ, দন্ত মানে কি দাঁত, নাসিকা, হ্যাঁ, মুখ বিবর, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে বাকযন্ত্রের সাহায্যে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করে, হ্যাঁ, সেগুলোই হচ্ছে কি সেই সমস্ত ধ্বনিকেই বলা হয় ভাষা। আচ্ছা, এরপরে যদি আরেকটু নিচে চলে যায়, দেখো এখানে বলা হয়েছে ভাষার সংজ্ঞার্থ ও বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা ভাষার সংজ্ঞা সম্পর্কে জানবো। দেখো, সংজ্ঞার্থ বলা হয়েছে মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। আচ্ছা, তাহলে ভাষার একটি সংজ্ঞা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখানে বলা হয়েছে কি মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। আচ্ছা, মনুষ্য জাতি মানে কি মানুষ জাতি, অপরের বোধগম্য, এই যে কথাটি বলা হয়েছে এটির অর্থ কি, অপরের বোধগম্য মানে একজন বললে আর একজন যেন সেটি বুঝতে পারে, হ্যাঁ, সেরকম যে ধ্বনি আমরা উচ্চারণ করে থাকি তাকেই কিন্তু ভাষা বলে। আচ্ছা, ভাষা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত চিন্তাসূত্র উদ্ধৃত করা হলো। আচ্ছা, এবার আমরা প্রথমে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কি সেটি যদি একটু লক্ষ্য করি, দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্যজাতির যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আচ্ছা, তিনি বলেছেন মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করেন তার নাম ভাষা। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো এখানে 2 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আচ্ছা, তাহলে ডক্টর সুনীতি কুমারের মতে ভাষার যে সংজ্ঞা সেটি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে। তাহলে ডক্টর সুনীতি কুমারের মতে ভাষার সংজ্ঞা এটি আমাদের মনে রাখতে হবে। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষার সংজ্ঞা এটিও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় প্রশ্নে আমাদের জন্য কিন্তু আসে। আচ্ছা, এরপরে বলা হয়েছে মূলত মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি ভাষা। আচ্ছা, এবারে আমরা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, দেখো ভাষার বৈশিষ্ট্য 1 নম্বরে বলা হয়েছে ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে
গঠিত। আচ্ছা, বলা হয়েছে ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। আচ্ছা, 2 নম্বর বলা হয়েছে ভাষা অর্থদ্যোতক। আচ্ছা, মানে ভাষার কিন্তু অবশ্যই অর্থ থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। 4 নম্বর বলা হয়েছে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাষার বৈশিষ্ট্য। এরপরে দেখো একটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। অর্থাৎ এক এক দেশে, হ্যাঁ, এক এক কালে এবং এক এক পরিবেশে কিন্তু ভাষার পার্থক্য ঘটে, মানে সব জায়গাতে কিন্তু ভাষা একই রকম থাকে না। ঠিক আছে। আচ্ছা, আদি মানবের যে ভাষা ছিল কালের প্রবাহে তা পরিবর্তন হয়ে বহু ভাষায় জন্ম নিয়েছে। অর্থাৎ আদি যুগের মানুষ যে ভাষায় কথা বলতো সেই ভাষা কিন্তু এখন পরিবর্তন হতে হতে, হ্যাঁ, এখন কিন্তু অনেক ভাষার জন্ম নিয়েছে, তাই না? আচ্ছা, এই জন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। আচ্ছা, যেমন আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, তারা কিন্তু ইংরেজি ভাষায় কথা বলে, তাই না? আচ্ছা, এই ভাষাগুলো পরিবর্তন হতে 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 এখন কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাষা এখন দেখতে পাই, তাই না? এই কথাটি বলা হয়েছে। যেমন বাংলাদেশে বাংলা ভাষা, ইংল্যান্ডে ইংরেজি ভাষা, জাপানে জাপানি ভাষা, রাশিয়ায় রুশ ভাষা ইত্যাদি। বর্তমানে পৃথিবীতে 3,500-এর উপর ভাষা প্রচলিত আছে। আচ্ছা, এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ তথ্য, তাই না? বলা হয়েছে কি বর্তমানে পৃথিবীতে 3,500-এর উপর ভাষা প্রচলিত আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমরা আজকে রাখি বন্ধুরা। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।